নমস্কার। বাংলাদেশের একটা স্লোগান মাঝে মাঝেই দেখা দিত এবং সেই স্লোগানটা আজকে অনেকের মধ্যে আবার দেখা দিচ্ছে। কি না, শেখ মুজিবর ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। এটা আজ প্রথম নয়, এটা বহুদিন ধরেই বাংলাদেশ মোটামুটি প্রকাশ্যে হোক গোপনে চালাচ্ছিল। কিন্তু এই আন্দোলনের পর এই ছাত্র আন্দোলন বলা যায় কিনা, এটা একটা যথেষ্ট বিশাল বড় একটা প্রশ্নচিহ্ন আছে। ছাত্র আন্দোলন বলা যায় কিনা, এবং এই সময় একদম ফলাও করে বলা হচ্ছে শেখ মুজিবর ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। ভারতের স্বাধীনতা আর বাংলাদেশের স্বাধীনতা দুটোর মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। ভারত স্বাধীন চেয়েছিল মূলত ব্রিটিশদের হাত থেকে রক্ষা পাবার জন্য বা ব্রিটিশদের থেকে ক্ষমতা নেওয়ার জন্য। আর বাংলাদেশের স্বাধীনতার বিষয়টা হলো সম্পূর্ণ আলাদা। বাংলাদেশ তৎকালীন দিনে স্বাধীনতা চেয়েছিল এই হিন্দুদের থেকে রক্ষা পাওয়ার জন্য, একটা মুসলিম রাষ্ট্র গঠন হবে, যেটা পাকিস্তান তৈরি হয়েছিল। পরবর্তীকালে সেটা ভাষা আন্দোলন হয়, আমরা জানি 1971-এ ভাষা আন্দোলনে বিভিন্নবার সেখানে সেনা আন্দোলন, সেনা উত্থান, গণ অভ্যুত্থান, এইসব ইত্যাদি অনেকবার বাংলাদেশে তো হয়ে গেল এই নিয়ে। এরপরেও আজকে আমরা দেখলাম যে বাংলাদেশের ছাত্র বিদ্রোহ, যেটা ছিল মূলত সংরক্ষণের দাবিতে, সেটা এমন একটা আকার ধারণ করলো যার পর আমরা দেখতে পেলাম সে দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া হতে হলো। এবং আজকের দিনে একটা প্রশ্ন বিশালভাবে উঠে আসছে যে এটা কি সত্যিই ছাত্র আন্দোলন? এবং আরও একটা প্রশ্ন এরপরেই যেটা উঠে আসছে গভীরভাবে, যে এই আন্দোলনের পেছনে কারা? আমার আজকের বিষয় এটাই, যে এই এত বড় যে আন্দোলন, এই আন্দোলনের পেছনে অ্যাকচুয়ালি কারা আছে বা কাদের হাত আছে। দেখুন, আমরা দেখলাম শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিভিন্ন ছাত্ররা কেউ রাস্তা সামলাচ্ছেন, ট্রাফিকের কাজ করছেন, কেউ রাস্তা ঝাড় দিচ্ছেন বিভিন্নভাবে। পরবর্তীকালে একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেখানেও বড় বড় মাথা, এই সবগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এখন দেখছি এই যে প্যাটার্নটা, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানেই গণ অভ্যুত্থান হয়েছে সেখানেই মোটামুটি একই প্যাটার্ন, একই চেনা ছক আমরা দেখতে পাচ্ছি। তাই প্রশ্নটা খুব জোরালোভাবে আসে, এই আন্দোলনের পেছনে কারা? দুনিয়া জুড়ে যে সমস্ত দেশগুলোর নির্বাচিত নেতারা কোনো না কোনোভাবে আমেরিকার সঙ্গে পাল্লা নিতে গেছে, তাদের দেশেই গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে। এটা আমরা দেখেছি। হয় সেটা কখনো মার্কিন দূতাবাস থেকে হয়েছে, আবার সেটা কখনো একদম সরাসরি আমেরিকা থেকে চালনা করা হয়েছে। এটা আমরা এই প্রথম বাংলাদেশের ক্ষেত্রে নয়, বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখেছি। বা সে দেশের প্রতিনিধি এই দেশে এসে সে কাজটা খুব গোপনে, সন্তর্পণে একদম কাজটাকে চালিয়ে নিয়ে গেছে এবং শেষ পর্যন্ত একজন নিষ্পাপ, শিক্ষিত, সাম্মানিক গণতন্ত্রের মসিয়া হয়ে উঠেছেন। এবং সে দেশের হাল ধরলেই ব্যাস সব ফুলে ফুটে উঠবে। এবং সেই দেশের একটা বিরাট অংশের সংবাদ মাধ্যমের বিরাট সমর্থন এই গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যোগও দিয়েছে। এটা আমরা বারবার দেখেছি এই ব্যাপারটা। বাংলাদেশে যেটাই ছিল ছাত্র আন্দোলন, নিকাগুয়াতে সেই একই প্যাটার্নের আন্দোলন আমরা দেখতে পারি। পেনশনার্সদের আন্দোলন, অর্থাৎ বিভিন্ন পেনশন যারা উপভোক্তা, তারা পেনশন বৃদ্ধির দাবিতে নিকাগুয়াতে একটা আন্দোলন শুরু করে। সেই আন্দোলন পরবর্তীকালে একটা এমন পর্যায়ে যায়, আপনারা যদি সেই আন্দোলনটা দেখেন, আমি ছবিগুলো দেখাচ্ছি, আপনারা দেখুন, যদি দেখেন সেই আন্দোলনটা একটা এমন পর্যায়ে যায়, বাধ্য হয়ে সেখানকার সরকার প্রায় ছেড়ে দে মা কেঁদে বাঁচে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে চলে আসে। এবং নিকাগুয়াতে এই আন্দোলন এতটাই ছড়িয়ে পড়ে, লক্ষ লক্ষ পেনশনাররা তারা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে। নিকাগুয়ার রাষ্ট্রপতির ড্যানিয়েল ওর্তেগার পদত্যাগ পর্যন্ত দাবি করে বসে। চেনা ছক, একই প্যাটার্ন। ভেনিজুয়েলা নির্বাচন হলো এবং সেখানে জিতলেন নিকোলাস মাদুরা। কিন্তু আমেরিকা থেকে জানিয়ে দেওয়া হলো মাদুরা জেতেনি, জিতেছে তার প্রতিদ্বন্দ্বী গান্ধীলিসি। বাস সেটাই সে দেশের একটা অংশ মনে করতে থাকলেন যে না, উনি জেতেননি, জিতেছে গান্ধীলিসি। বাস প্রতিবাদ সেরকমই। মানুষ বুঝলো না কে সত্যি কে মিথ্যে, কিন্তু ওই যে আমেরিকা বলেছে। আচ্ছা, চলে আসুন পাকিস্তানের ক্ষেত্রে। কি দেখলাম? পাক প্রধানমন্ত্রী ইমরান খান যখনই আমেরিকার কথাতে উঠতে বসতে চেয়েছে, যখনই আমেরিকা যেভাবে বলেছে উঠতে, যেভাবে বলেছে বসতে বিরোধ করেছেন, বাস সে দেশেও একটা আন্দোলন শুরু হলো এবং সেনাবাহিনী কবজায় নিয়ে নিল, ওনাকে
এখন অবধি জেলে বন্দি। ভাগ্য ভালো উনি এখন অবধি বেঁচে আছেন। ইরাকের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ইউএসএ বলেছিল যে ইরাকে নাকি বিধ্বংসী মানব হত্যাকারী রাসায়নিক আছে, ভেঙে চুরে চুরমার করে দেওয়া হলো ইরাককে, টুকরো টুকরো করে দেওয়া হলো ইরাককে। এক ফোঁটা রাসায়নিক মানে মানব বিধ্বংসী রাসায়নিক এক ফোঁটা মিলেনি সেখানে। কিন্তু ওই যে আমেরিকা বলেছে এটাই শেষ কথা। এই একই চেনা ছক কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও কোথাও একটা এই মার্কিন দূতাবাস হোক বা মার্কিনীদের একটা বার হাত আছে। পৃথিবীর ছোট ছোট দেশগুলোকে ওরা যে কোনো উপায়ে যেভাবে হোক তাদের সে দেশের অর্থনীতি তাতে চুলায় যাক, অর্থনীতি বেড়ে উঠুক, সেখানকার মানুষ ভালো থাক বা মানুষ খারাপ থাক, সেটা তাদের কোনো ম্যাটারই করে না আমেরিকার। তাই যেভাবে হোক সেখানকার গণ অভ্যুত্থান জাগিয়ে মানুষের মধ্যে একটা কিছু একটা সৃষ্টি করে সে দেশের অচলাবস্থা তৈরি করো। তার কারণ একটাই, কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশ ব্রিক্সে যোগ দিতে যাচ্ছিল। অর্থাৎ ব্রিক্সে যোগ দেওয়া মানে বাংলাদেশের সাথে ব্রিক্স অন্তর্ভুক্ত যে সমস্ত দেশগুলো ছিল, ব্রিক্সের মধ্যে যেমন জানি ব্রাজিল আছে, রাশিয়া আছে, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আর আই ফর ইন্ডিয়া, BRI, সি ফর চায়না, কে ফর কো, এই যে দেশগুলো আছে, এস ফর সাউথ আফ্রিকা, এই যে বিভিন্ন দেশগুলো আছে, এই দেশগুলোর সঙ্গে যদি বাংলাদেশ যুক্ত হতে পারত তাদের বাংলাদেশের বাণিজ্যটা আগের তুলনায় বা বর্তমানের তুলনায় আরো অনেক গুণ বৃদ্ধি পেত। কিন্তু এটা তো আমেরিকা চায় না বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পাক। আমেরিকা কি চাইছে, বাংলাদেশে এই মুহূর্তে একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি যথেষ্ট তারা স্ট্রাগল করে এবং সেই ইন্ডাস্ট্রিকে একটা লেভেলে পৌঁছে দিয়েছে। কিন্তু আমেরিকা চাই ওই টেক্সটাইল ইন্ডাস্ট্রি ওরা যেন আমাদেরকেই বিক্রি করে, আর বিশ্বের অন্য কোনো মার্কেট যাতে ওরা না খোঁজে। তাহলে আমি যে দাম বলবো সেই দামে নেব। কিন্তু বাংলাদেশ যদি আজকে ব্রিক্সের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে বাংলাদেশও কিন্তু ব্যবসা করার আরও 4-5টা খদ্দের পেয়ে যাবে, মানে 8-5টা দেশ পাবে, মানে একইভাবে খদ্দের পেয়ে যাবে। কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না। এছাড়াও এই ব্রিক্সের অন্তর্ভুক্ত হওয়া মানে কাল বাংলাদেশ রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক হবে। এমনিতেই বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত এবং চায়না দীর্ঘদিন ধরে এখানকার সরকার মানে শেখ হাসিনা একটা ব্যালেন্স করে চলছিল, যেই ব্যালেন্স করে চলছিলাম আমরা স্বাধীনতা পরবর্তীকালে, যে কে আমাদেরকে বেশি সাপোর্ট করবে, রাশিয়া না আমেরিকা, মানে যে সেই সময়টায় ভারত যেভাবে ব্যালেন্স করে চলতো, ঠিক আজকে বাংলাদেশ একটা উদীয় অর্থনীতির সরকার হিসেবে একটা ব্যালেন্স করছিল যে কার কাছ থেকে আমি বেশি সুবিধা পেলে পাবো বা কার থেকে বেশি সুবিধা পেলে আমার লাভ হবে। তাই কখনো প্রয়োজনে ইন্ডিয়ার সাথে, কখনো প্রয়োজনে চায়নার সাথে করছিল। ইন্ডিয়াও একইভাবে বাংলাদেশে ট্রেন চালানোর কথা ভাবছিল, ভারতও একইভাবে মঙ্গলপোর্ট বন্দর বাংলাদেশে করতে চাইছিল। এইগুলো কিন্তু আমেরিকার ভালো লাগেনি, কারণ এই যে মঙ্গলপোর্ট বন্দর ভারত যদি করে তাহলে বঙ্গোপসাগরে সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন ভারতের থাকবে, যা আমেরিকার হাত থেকে বেরিয়ে যাক আমেরিকা কখনোই এগুলো একটাও চায় না। এই বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যাতে আমেরিকার হাতে থাকে সে চেষ্টা কিন্তু আমেরিকা সবসময় করছে। তাই আজকে দেখুন ওইখানেই সরকারকে এমনভাবে, দেখুন এই প্ল্যানটা তো আজকের প্ল্যান নয়, এটা বহুত দিনের প্ল্যান, সেটা আজকে কার্যকর হয়েছে ছাত্র আন্দোলনের পরে, যদিও শেষ পর্যন্ত ছাত্রদেরকে দেখা যায়নি। আজকে আমরা দেখতে পেলাম ওইখানে আপাতত কি ভারত রেলপথ হয়তো করবে না, মঙ্গলকোট ভারতকে আর দায়িত্ব দেবে না। ফলে কি ওই যে বঙ্গোপসাগরের যে একটা অঞ্চলে আমেরিকার বহুত দিনের ইচ্ছে ছিল ওইখানটাই তারা দখল নেবে। এর ফলে কি হবে, চীনের সাথে তাইওয়ানের যে আমেরিকা চাইবে তাইওয়ানের সঙ্গে সুসম্পর্ক করতে, এবং যাতে চীনকে একটা ভয় দেখানো যেতে পারে। মূল লক্ষ্যটা কিন্তু ওদের এইটাই, ভালো করে বুঝুন। তাতে বাংলাদেশের যে অর্থনীতিভাবে অনেক গুণ ক্ষতি হয়ে গেল, সেটা আমেরিকার কি এসে যায় বলুন তো। এরপর কি করলো আমেরিকা, তাদের মতো করে মানে তাদের অধীনে চলা একজন লোককে হাওয়াই মানে একটা কথা ভাসিয়ে দেওয়া হলো যে বাংলাদেশের একমাত্র নোবেল প্রাপক মোহাম্মদ ইউনুস, যিনি দেশকে সঠিক পথে নিয়ে যাবেন। বাংলাদেশেরও কিছু হই হই করা পাবলিক যারা বেসিক্যালি তারাও ভেবে উঠলো হ্যাঁ, কারণ আমাদের তো দেশে এমনিতেই কেউ কিছু পায়নি, ওদের দেশে খুব সত্যি কথা, হ্যাঁ একজনই আছে যিনি নোবেল পেয়েছেন, চলো ওনাকে যদি বসানো যায়। কিন্তু খুব প্র্যাকটিক্যালি ভেবে দেখলে এই মোহাম্মদ ইউনুসরা কিন্তু আমেরিকার মানে দালাল বলবো না, কিন্তু আমেরিকা পক্ষের লোকেরা অনেকটাই। তাই আমেরিকা এদেরকে চালাতে সুবিধা হবে। এবং আমরা কি দেখলাম এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, কিন্তু এই সরকারও কিন্তু চালাচ্ছে ওই দেশের সেনাবাহিনী। এই মোহাম্মদ ইউনুসরা নয়, কিন্তু এই মোহাম্মদ ইউনুসরা উপদেষ্টা কমিটিতে আছে। মোহাম্মদ ইউনুস, আসিফ নজরুল,
মাহমুদ আসিফ, এনারা সব উপদেষ্টা মণ্ডলীতে আছে। এরপরেও একটা প্রশ্ন এসে যায় এখানে, এই যে মোহাম্মদ ইউনূস, আসিফ মাহমুদ, নজরুল আসিফ, এরা কি এই ছাত্র আন্দোলনের ফলেই একজন একজন এলেন এবং একে অপরকে চিনতেন না? না না, এরা বহুত দিন ধরেই একে অপরকে চেনেন। কারণ এই মোহাম্মদ ইউনূস 2007-এ একটা নাগরিক শক্তি বলে দল করেছিলেন, ওই দলেরই কিন্তু এনারা মেম্বার ছিলেন। সুতরাং এনারা যে একে অপরকে আজকে চিনলেন এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। সুতরাং এই আন্দোলন শুরুই হয়েছিল হাসিনাকে তাড়াবার জন্য। সুতরাং শেখ হাসিনার পালানোর 1 ঘন্টা পরেই আমরা দেখলাম সে দেশের সেনাপ্রধান একদম মিডিয়ার সামনে এসে বক্তব্য রাখলেন এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম একটা উপদেষ্টা মণ্ডলীর দ্বারা সরকার হলো এবং সেখানে কাঠপুতুল রাষ্ট্রপতি। দেশ চালাচ্ছে কিন্তু সেনাবাহিনী। খুব প্র্যাকটিক্যাল একটা কথা, এটা ভেবে দেখার মতো। এখন বিষয় হলো, এই যে বাংলাদেশ ব্রিক্সের অন্তর্ভুক্ত হতে যাচ্ছিল, ব্রিক্সের অন্তর্ভুক্ত হলে যদিও বাংলাদেশ কিছুটা এগিয়ে যেত, কিন্তু এই মোহাম্মদ ইউনূসরা আর আজকের যে অবস্থায় দাঁড়িয়ে সেই অবস্থায় আমার মনে হয় না ব্রিক্সের অন্তর্ভুক্ত হতে চাইবে। তো এর ফলে আমরা দেখব কিছুদিন পর IMF থেকে, মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে অনেক অর্থ আসবে, বিশ্ব ব্যাংক তাদেরকে আরও লোন দেবে। যে লোন থেকে বেরিয়ে আসার অনেকটাই চেষ্টা করেছিলেন শেখ হাসিনা, কিন্তু বাংলাদেশের যা বর্তমান অর্থনীতির পরিস্থিতি তাতে লোন না নিলে বাংলাদেশকে, মানে ঋণ না নিলে বাংলাদেশকে বেঁচে ওঠার উপায় নেই। সুতরাং আমরা কদিন পর দেখতে পাবো বিশ্ব ব্যাংক বাংলাদেশকে আবার লোন দিচ্ছে এবং এইভাবে লোনের ট্র্যাপে কিন্তু ফেলতে চাইবে আমেরিকা। এটা একটা বিশাল বড় বিষয়। আর বাংলাদেশের বিভিন্ন মানুষ, বিভিন্ন শিক্ষিত ব্যক্তিরা তারা ইতিমধ্যেই একটা কথা বারবার তুলে ধরেছেন যে হাসিনা সরকারের একটা আয়না ঘর ছিল। মানে যাদের মনে হতো বা যারা যারা হাসিনা সরকারকে পছন্দ করতেন না বা যারা যারা হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতেন, হাসিনা সরকার তাদেরকে আয়নাঘর বলতে একটা গুমঘর, সেই গুমঘরে রেখে দিতেন। সেই বিভিন্ন কথা বলে হাসিনার একটা বিরুদ্ধে একটা জনমত তৈরি করবেন। ইতিমধ্যেই খালেদা জিয়ার বিএনপি কিন্তু ঢাকায় সমাবেশ করে বলে দিয়েছেন 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচন চাই। সুতরাং দেশের অবস্থাটা একবার ভালো করে ভাবুন। আমি ধরে নিলাম এই মোহাম্মদ ইউনূসরা হয়তো খুব ভালোভাবে দেশ চালাতে চাইবেন, এরা চাইবেন যে একটা সুস্থভাবে একটা বাংলাদেশ যাতে আগের মতো বা আগের চেয়েও ফুল ফোর্সে এগিয়ে চলুক। কিন্তু এই জামাত বা বিএনপি, যদিও জামাতের 7 থেকে 8% ভোট ছিল, মেরে কেটে সে ভোট 25 থেকে 28% যাবে। কিন্তু এই যে বিএনপি অর্থাৎ খালেদা জিয়ার যে দল, এরা ইতিমধ্যেই ঘোষণা করেছে 3 মাসের মধ্যে আমাদের নির্বাচন চাই। তাহলে মূল লক্ষ্যটা কিন্তু আমি বারবার বলছি যে হাসিনা সরকারকে ফেলতে পারলেই একমাত্র ওদের কোনো লাভ হতে পারে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই অবস্থার মধ্যে দিয়েই বাংলাদেশের বোতল থেকে আর একটা দৈত্যকে বার করা হলো। এই আন্দোলন যদি বৃহৎ শক্তি সমর্থিত সরকারের জন্ম দেয়, তাহলে তারই সঙ্গে সঙ্গে জন্ম নিয়ে ফেলেছে দেশের এই কদিন আগে পর্যন্ত একেবারে পেছনে পড়ে থাকা তীব্র ধর্মান্ধ মোল্লাতন্ত্র, যাদের স্লোগান শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, যেটা আমি প্রথমেই বলেছিলাম। এই বোতলবন্দি জিন এখন মুক্ত, সারা বাংলাদেশে তার ছবি স্পষ্ট। গতকাল ওই উপদেষ্টা মণ্ডলীতে হেফাজতের আমিরকে রাখা হয়েছে। জামাতের আমির নিজেই অস্বীকার করেছেন থাকতে, কারণ তিনি জানেন তার সামনে অনেক কাজ, অনেক গরম গরম ইস্যু আছে। প্যালেস্তাইন, আবার বিভ্রান্তিতে পড়বে বাংলাদেশ, দেশের উদার বাম মানুষজন। কিন্তু যদি ঘটনাটাকে মন দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে ছকটা কিন্তু খুব জানা, খুব চেনা। ব্রিক্সভুক্ত দেশ তাদের সমর্থন বাড়লে ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান, ইজিপ্ট, ইথিওপিয়া, ইউনাইটেড আরব এমিরেটসের সঙ্গে যদি বাংলাদেশও জুড়ে যায়, বা যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল তা আপাতত বিষবাউ জলে চলে গেল। ডাক্তার ইউনূস, মানে মোহাম্মদ ইউনূস সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন না। সব মিলিয়ে বছর 2-3 মধ্যে বাংলাদেশ যে একটা নিজস্ব বিদেশ নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে তা আপাতত ইতি ঘটলো, এটা বলা যায়। এবার যারা আব্রু খায় বা বন্দিশালের মানুষদের পেটাতো বা আয়না ঘরের কথা বলবে, জানে কিছুদিন আগে বিএনপি আমলে যারা ওই হাওয়া মহল ছিল, যে দলের নেত্রী ইতিমধ্যেই ঢাকার পল্টনে বিরাট জমায়েত করে জানিয়ে দিয়েছেন
যে 3 মাসের মধ্যে ভোট চাই এবং গণতান্ত্রিক সরকার চাই। যারা দেশে দেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে দোষী, সেই জায়েন্টদের পাশে দাঁড়িয়েই প্যালেস্তাইনকে ছাড়কার করেছে, তাদের শেখানো উন্নয়নের গুলি বলেই তো তারা পার পাবে না। আর শেষ যেটা বলবো, যে কিছুদিনের মধ্যেই বিরাট পরিমাণ একটা ঋণ আসবে বাংলাদেশের, এবং সবচেয়ে বড় কথা, মার্কিন এনজিও ফিরবে আবার, এবং মার্কিন এনজিওরা ইতিমধ্যেই তাদের কাজও শুরু করার প্রস্তুতি নিয়ে নিয়েছে। এবং দেখে নিন, সেই কমিটির মাথায় এবং পেটে অলরেডি 2 জন এনজিওর কর্তা আছেন। সব মিলিয়ে যেটা চেয়েছিল এতদিন ধরে, সেটা কিন্তু সফল। যাক, আজ এটুকুই, আবার আগামী দিনে দেখা হবে।